আজকে আমরা যেটা পড়ব মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের সঙ্গে যে সাম্রাজ্যের উত্থান ঘটে সেটা প্রায় 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সাথে যার পতন হয়। তো প্রায় দীর্ঘ 331 বছরের এত বড় একটা সাম্রাজ্য যে পতন ঘটেছে সেটা নিশ্চয়ই একটা কারণে বা একদিনে ঘটেনি। দীর্ঘ সময় বিভিন্ন ধরনের কারণ, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণের ফলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। তো যে কারণগুলো ছিল সেগুলোকে আমরা এক স্টেপে ধাপ বাই ধাপ পড়তে পারি। তো এক নাম্বার হচ্ছে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ঔরঙ্গজেব। যে ঔরঙ্গজেব কিভাবে নিজে দায়ী ছিল মুঘল সাম্রাজ্যের পতনের জন্য। তাহলে ঔরঙ্গজেবকে আমি যদি দেখি, তাহলে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের ভূমিকা কী ছিল। তো আসলে ঔরঙ্গজেবের ব্যক্তিত্ব হিসেবে তিনি একজন খুব ভালো সম্রাট ছিলেন, তার ব্যক্তিত্বের কোনো অসুবিধা ছিল না, বাট কিছু তার পলিসিস ছিল, কিছু তার নীতি ছিল, সেখানে কিছু ভুল ছিল। যেমন প্রথম কথা হচ্ছে তার রিলিজিয়াস পলিসি, তার যে ধার্মিক নীতিগুলো ছিল, তার মধ্যে তার ধার্মিক নীতিগুলোর মধ্যে সমস্যা ছিল। আমরা দেখেছি যে আকবর বা ঔরঙ্গজেবের আগের যে সম্রাট তারা বেশ একটা উদার ধার্মিক নীতি গ্রহণ করেছিল। তাদের মধ্যে সেই সময় হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি, তাদের মধ্যে একটা সহিষ্ণুতা ছিল। কিন্তু ঔরঙ্গজেব কী করে, এই যে রিলিজিয়াস পলিসি ছিল তার আগের মুঘল সম্রাটে, সেটা বদলে দেয়। যেমন তিনি কি করলেন, তেমন তিনি জিজিয়া কর যেটা ছিল ওটাকে পুনরায় নিয়ে এলেন। তাহলে এটাকে আমরা বলতে পারি রিইম্পোজিশন অফ জিজিয়া। তো জিজিয়া কি, এটা এক ধরনের ট্যাক্স যেটা হচ্ছে যারা অমুসলমান তাদের উপর প্রয়োগ করা হতো। তাহলে এটা একটা দেখতে পাচ্ছি যে রিইম্পোজিশন অফ জিজিয়া। তাহলে এটা কি হলো, যেটা সব থেকে বড় যে তার প্রজা, তাদের মধ্যে সব থেকে বেশি যারা সংখ্যা গরিষ্ঠ ছিল সম্প্রদায় হিন্দু, তাদের সাথে কি হলো, তার সম্পর্কের একটা বিচ্ছেদ তৈরি হলো, একটা ব্যবধান তৈরি হলো, কারণ তিনি তাদের উপর একটা জিজিয়া কর আনলেন। এটা থেকে তো এটা স্পষ্ট তার মধ্যে একটা হিন্দু বিদ্বেষ ছিল বা হিন্দু মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হলো। তো এটা একটা কারণ ছিল যে তার রিলিজিয়াস পলিসি। এরপর যদি আমি দেখে থাকি, 2 নম্বর যেটা ধরতে পারি সেটা হচ্ছে তার যে দাক্ষিণাত্য দখল করার যে ইচ্ছা, অর্থাৎ তার সময় মুঘল সাম্রাজ্য প্রায় গোটা ভারতবর্ষই দখল করেছিল, মানে মুঘল সাম্রাজ্যের বিস্তার প্রায় গোটা ভারতবর্ষ জুড়েই ছিল। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণাত্যে যে কটা অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল না, তিনি সেগুলোকে মুঘল সাম্রাজ্যের অধীনে আনতে চেয়েছিলেন। তাই তার যে মিলিটারি ক্যাম্পেইন ছিল, যে দীর্ঘমেয়াদী এবং যে সম্প্রসারণশীল যে তার একটা ক্যাম্পেইন চলেছে দক্ষিণ ভারতে, সেটাও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অনেকটা দায়ী। তো সেক্ষেত্রে আমি দেখতে পারি যে তার এক্সপানশনিস্ট যে মিলিটারি ক্যাম্পেইন ছিল সেটা দায়ী। এবার এটা কিভাবে দায়ী হলো, 1 নাম্বার হচ্ছে তার যে মূল উদ্দেশ্যটা ছিল দক্ষিণাত্যের গোলকোন্ডা, বিজাপুর আর মারাঠা স্টেট, এই 3টেকে নিজের অধীনে বা মুঘল সাম্রাজ্যের অধীনে আনা। তাই জন্য তার রাজত্বের বেশিরভাগ সময়টাই তিনি দক্ষিণাত্যে যুদ্ধ করে কাটিয়েছেন। আমরা দেখেছিলাম যে মারাঠাদের সাথে তার কি ভীষণ ধরনের এক ধরনের সংঘাত ছিল, যে শিবাজিকে গ্রেপ্তার করা, বিভিন্ন জিনিস ছিল। তো দাক্ষিণাত্যে তিনি কি করেন, অনেকটা সময় অতিবাহিত করেন যুদ্ধ করে, পার্টিকুলারলি গোলকোন্ডা এবং বিজাপুরকে দখল করার জন্য। তো এর ফলে কি হয়, এর ফলে যেখানে দিল্লি, যেটা হচ্ছে কেন্দ্র, যেখান থেকে মুঘল সম্রাট শাসন করবে, সেখানেই মুঘল সম্রাট অনুপস্থিত। তিনি তার বদলে দক্ষিণাত্যে যুদ্ধ করছে। তাহলে যে প্রশাসনিক কাজকর্ম ছিল, যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেটা কি হলো, দুর্বল হয়ে পড়লো। কারণ সম্রাট যাকে দিল্লিতে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দরকার, গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজকর্ম চালানোর দরকার, তিনিই সেখানে নেই। তো উইক অ্যাডমিনিস্ট্রেশন হলে কী হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে না, তো অনেক সমস্যা তৈরি হবে। আর এর ফলে কী হলো, একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হলো। পাওয়ার ভ্যাকিউম মানে কি, কেন্দ্রে কোনো শক্তি নেই, বড় শক্তি নেই। তো এই পাওয়ার ভ্যাকিউমের যে রেজাল্ট, সেগুলো আবার অনেক ধরনের রেজাল্ট, মানে অনেক ধরনের ফলাফল আছে পাওয়ার ভ্যাকিউম।
এক নাম্বার হচ্ছে যে সমস্ত অভিজাত সম্প্রদায় ছিল, যারা মুঘল দরবারে উপস্থিত ছিল, যারা মুঘল সাম্রাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অধিকার করেছিল অধিকারীগণ, তারা কি করলো, তাদের অনেকটা স্বাধীনতা এসে গেল, তারা অনেকটা ছাড় পেয়ে গেল, নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করতে শুরু করলো। তো প্রশাসনিক যে কাঠামো, অ্যাডমিনিস্ট্রেশনটাই দুর্বল হয়ে গেল। আর যদি অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল হয়ে যায়, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা যে সাম্রাজ্য সেটা দাঁড়িয়ে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন বা তার প্রশাসনিক কাজকর্মের উপর, তাহলে পুরো সাম্রাজ্যে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। তো অভিজাতরা স্বাধীন, নিজেদের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা করতে পারছে। তো একটা এটা হচ্ছে। আর কি দেখতে পারি, একটা হচ্ছে এখানে আমি দেখলাম যে অভিজাতদের কন্ট্রোল কমে গেল, তারা স্বেচ্ছাচারিতা করতে শুরু করলো। 2 নাম্বার আমরা দেখতে পারি কি, এর ফলে কি হলো, রাইজ অফ রিজিনিয়াল যে পলিটিক্স, অর্থাৎ যেটা কি হয়েছিল, যে মুঘল সম্রাট যখন দিল্লিতে অনুপস্থিত ছিল, যে দূরবর্তী প্রদেশগুলো ছিল, প্রভিন্সগুলো ছিল, তার সঙ্গে দিল্লির যে সরাসরি কমিউনিকেশনটা কমে গেল। এর ফলে সেই সমস্ত প্রদেশগুলোতে সরাসরিভাবে মুঘল সাম্রাজ্যের যে একটা অধিকার বা সেটা কমতে শুরু করলো, তাদের যে অধিকারটা কমতে শুরু করলো। তো স্বাভাবিকভাবে যেমন বাংলা, আওয়াধ, হায়দ্রাবাদ পরবর্তীকালে আমরা দেখেছি এরা প্রায় স্বাধীন হতে শুরু করলো, নিজেরাই সেখানকার প্রদেশে গভর্নর ছিল, কিন্তু মুঘল সম্রাটের অনুপস্থিতির জন্য যে ঔরঙ্গজেব পুরো প্রায় তার রাজত্বকালের বেশিরভাগ সময়টাই প্রশাসনিক কার্যক্রমে তেমনভাবে মনোনিবেশ করেনি, তাই সেই সমস্ত প্রদেশগুলোকেও তিনি ঠিকভাবে দেখাশোনা করেনি, কন্ট্রোল করেনি, তাই তারাও নিজে প্রায় স্বাধীন হতে শুরু করলো, নিজেরা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে শুরু করলো, প্রদেশের গভর্নর যারা ছিল। তাহলে এটা কী চিহ্ন, এটা তো দুর্বলতার চিহ্ন, যে সম্রাট তার অনুপস্থিতিতে তাকে ছাড়া বিভিন্ন প্রদেশের গভর্নররা নিজেরা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে শাসন করছে। আর 3 নাম্বার হচ্ছে, দিল্লি ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, তাই দিল্লিতে যদি এরকম একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়, তাহলে কি হয়, সুরক্ষাতেও আঘাত আসে। কি করে, যে সেই সময় সুরক্ষা কার হাতে ছিল, রাজার হাতে, এবার সম্রাট দিল্লিতে থাকবে আর সম্রাটই নেই, তাহলে সেক্ষেত্রে দিল্লি বহিরাগত আক্রমণের প্রতি খুব ভালনারেবল হয়ে পড়লো, অর্থাৎ বহিরাগত আক্রমণের সম্ভাবনা বেড়ে গেল। যেমন আমরা দেখেছি, যদি ভারতে যে কোনো বহিরাগত আক্রমণ হয়, সেটা কিন্তু পশ্চিমের দিক থেকে বিভিন্ন যে সমস্ত গিরিপথ, খাইবার পাখতুনখোয়া, বিভিন্ন যে পথ রয়েছে সেখান থেকে হয়, এবং দিল্লি যেহেতু ক্ষমতার কেন্দ্রবিন্দু, তাই সমস্ত কিন্তু দখল বা লড়াই হয়ে থাকে দিল্লিকে দখল করা নিয়ে, এবং দিল্লির আশেপাশেই যুদ্ধ হয়। তাই দিল্লিতে যদি সম্রাট অনুপস্থিত থাকে, তাহলে বহিরাগত আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি যে একটা বহিরাগত আক্রমণের সম্ভাবনা বাড়ে, যদিও ঔরঙ্গজেবের সময় তেমন কোনো বহিরাগত আক্রমণ হয়নি, কিন্তু তখন থেকেই একটা ফার্টাইল অবস্থা তৈরি হয়েছিল, যেখানে বহিরাগত আক্রমণরা বা যারা আক্রমণকারীরা তারা আক্রমণ করতে পারত। এছাড়া একটা হচ্ছে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে ঔরঙ্গজেবের সময় থেকে, কারণ কি, তিনি রাজত্বের বেশিরভাগ সময়টা যুদ্ধ করার জন্য যে অর্থ বিনিয়োগ করেছিল, অন্য কোনো দিকে কৃষিকাজের উন্নতি বা প্রোডাক্টিভিটি বাড়ানো বা আর্থিকভাবে কিভাবে সাম্রাজ্যের উন্নতি হবে সেই দিকে কিন্তু তিনি লক্ষ্য করেননি। তাহলে এই যে পুরো জিনিসটা, এটা আমরা দেখলাম যে ঔরঙ্গজেব নিজে কিভাবে দায়ী ছিলেন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য। তাই মুঘল সাম্রাজ্যের পতনের শুরু কিন্তু ঔরঙ্গজেবের রাজত্বকাল থেকেই শুরু হয়েছিল। এবার তারপরে আমরা যদি দেখি, 2 নাম্বার হচ্ছে ঔরঙ্গজেবের যে পরবর্তী মুঘল সম্রাট ছিল, তার যে উত্তরাধিকারী ছিল, সাকসেসার্স, তারা কিন্তু অনেক বেশি দুর্বল ছিল। ঠিক আছে, ঔরঙ্গজেব তার শক্তি এবং তার ক্ষমতা বলে যে ধরনের সমস্যাগুলো তার সময় তৈরি হয়েছিল, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, অভিজাতদের মধ্যে সম্পর্ক, সেগুলোকে কিন্তু কোনো অংশে কন্ট্রোল করতে পেরেছিল বা কন্ট্রোল করে রেখেও ছিল তার শক্তিশালী ব্যক্তিত্বের জন্য, তার দূরদর্শিতার জন্য। কিন্তু পরবর্তী আমরা যদি মুঘল সম্রাট দেখি, বাহাদুর শাহ থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর, বেশিরভাগ ক্ষেত্রে মুঘল সম্রাটরা খুবই দুর্বল ছিল, তাদের নিজস্ব কোনো ক্ষমতাই ছিল না, তারা হাতের কাঠপুতুল ছিল বিভিন্ন অভিজাতদের। তাই তাদের দুর্বলতার জন্য কিন্তু মুঘল সাম্রাজ্যে তার পরবর্তীকালে বিভিন্ন বহিরাগত আক্রমণ হয় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাহলে ডেথ অফ ঔরঙ্গজেবও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী, কারণ তার পরবর্তীকালে আমরা দেখি দুর্বল উত্তরাধিকারী।
ঔরঙ্গজেবের মৃত্যুর পর। যেমন আমরা দেখেছিলাম যে মোহাম্মদ শাহ ছিল, তার সময় নাদির শাহ ভারত আক্রমণ করে, লুট করে নিয়ে যায়। সেই সময় আহমদ শাহ আবদাল আলী ভারত আক্রমণ করে এবং তিনি সেভাবে যুদ্ধও করতে পারেননি। এরপরে আমরা দেখেছি শাহ আলম টুয়ের সময় তিনি তার নিজের ওয়াজির বা প্রধানমন্ত্রীর ভয়ে পালিয়ে পালিয়ে বেরোচ্ছিলেন। ফারুক শিয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরবর্তী যে সমস্ত মুঘল সম্রাটরা ছিল তারা তাদের অভিজাতদের কন্ট্রোলেই ছিল, তাদের হয়ে বিভিন্ন অভিজাতরা সিদ্ধান্ত নিত, প্রশাসনিক কাজকর্ম করে থাকতো। তারা শুধু নামেই সম্রাট ছিলেন কিন্তু কোনো ক্ষমতাও ছিল না, তাই তাদের দুর্বলতা, তাদের অক্ষমতা, তাদের দুর্গস্বতার অভাবও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। এবার আসছি যে আমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পলিটিক্যাল কজ, অর্থাৎ যে রাজনৈতিক কারণগুলো ছিল মুঘল সাম্রাজ্যের পতনের জন্য। এই রাজনৈতিক কারণের মধ্যে কিন্তু ডেথ অফ ঔরঙ্গজেব, তার পরবর্তী উত্তরাধিকারী আসে। এবার এর মধ্যে যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা আসে, তার মধ্যে দুটো জিনিসকে কম্বাইন করে আমরা যদি বুঝি তাহলে এটা বুঝতে খুব সুবিধা হবে। তো এই পলিটিক্যাল কজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য সবথেকে বেশি দায়ী ছিল, একটা হচ্ছে জাইগিরদারি ক্রাইসিস, আর একটা অভিজাতদের নিজেদের মধ্যে যে সংঘর্ষ। এই দুটোকে যদি আমরা কম্বাইন করে পড়ি তাহলে আমাদের পুরো ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। তাহলে এটা কিন্তু দুটো আলাদা আলাদা কজ, একটা জাইগিরদারি ক্রাইসিস আর একটা হচ্ছে অভিজাতদের নিজেদের মধ্যে যে সংঘর্ষ বা ফ্র্যাকশনালিজম যে তৈরি হয়েছিল, অভিজাতদের মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছিল। কিন্তু এটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক কাজকর্ম কী করে হতো বা মুঘল সাম্রাজ্যের কাঠামোটা কী ছিল। তো মুঘল সাম্রাজ্যের সবথেকে সর্বোচ্চ পদে, অর্থাৎ যার কাছে সমস্ত বেশি ক্ষমতা ছিল, সেটা অবশ্যই সম্রাট। তো সম্রাটের পর যিনি ছিলেন তাহলে হচ্ছে এটা দিল্লি, ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখানে কে রয়েছে? মুঘল এম্পায়ার, মুঘল সম্রাট। তার নিচে কি আছে? ওয়াজির, ওয়াজির মানে পিএম। তো এই ওয়াজির অভিযাত্রাই হতো। এবার মুঘল এত বড় একটা সাম্রাজ্য, কেন্দ্র থেকে এটাকে তো শাসন করা সম্ভব নয়, তাই কি করা হয়েছিল? মুঘল সাম্রাজ্যকে বিভিন্ন ছোট ছোট প্রদেশে ভাগ করা হয়েছিল। তো এই একটা একটা প্রদেশকে বলা হতো যে প্রভিন্স বা প্রদেশ। এবং এই প্রদেশ বা প্রভিন্সগুলোতে, তো মুঘল সাম্রাজ্য এত বড় একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে একা কেন্দ্র থেকে তো একজনের পক্ষে শাসন করা সম্ভব নয়, তাই গোটা মুঘল সাম্রাজ্যকে বিভিন্ন ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছিল। এই এক একটা ভাগকে বলা হতো প্রদেশ বা প্রভিন্স। এখানে যিনি সর্বোচ্চ কর্মচারী ছিলেন বা যার অধীনে ছিল তাকে বলা হতো গভর্নর। তো এইভাবে প্রত্যেকটা প্রদেশে একজন করে গভর্নর ছিল। এবার প্রত্যেকটা প্রদেশকে এরকম ছোটো ছোটো জায়গায় ভাগ করা হতো, এগুলোকে বলা হতো জায়গির। জায়গির কথাটা এক্স্যাক্টলি ল্যান্ডেড এস্টেট আমরা বলতে পারি, অর্থাৎ সোজা কথায় জমি। এবার যারা এই জায়গির যাদের অধীনে ছিল, অর্থাৎ জায়গির দেখাশোনার দায়িত্ব যে সমস্ত কর্মচারীর ছিল সরকারি, তাদের বলা হতো জায়গিরদার। এবার মুঘল শাসন ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছিল যে পুরো ক্ষমতাটা যাতে সম্রাটের হাতে থাকে, একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তৈরি করা হয়েছিল, যেখানে ওয়াজিরকে মুঘল সম্রাট নির্বাচন করবে, তিনি সরাসরি মুঘল সম্রাটের প্রতি লয়াল হবেন। এবং গভর্নর এবং জায়গিরদারকেও কিন্তু মুঘল সম্রাটই নির্বাচিত করত, তারা মুঘল সম্রাটের পছন্দেরই জায়গির হতো এবং তারাও কিন্তু সরাসরি মুঘল সম্রাটের প্রতি রেসপন্সিবল ছিলেন, লয়াল ছিল। তো এক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের যে প্রশাসনিক কাজকর্ম বা কিভাবে সাম্রাজ্য চলছে, এটা নির্ভর হতো শাসক অর্থাৎ মুঘল সম্রাট এবং জায়গিরদার, ওয়াজির এবং আরও যে সমস্ত সরকারি উচ্চ কর্মচারী ছিল, অর্থাৎ যে সমস্ত অভিজাত ছিল, অভিজাতরাই সেই সময়কার কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী ছিল, তাদের সম্পর্কের উপর। তো মুঘল সম্রাটের সাথে এদের সবার একটা লয়াল রিলেশন ছিল এবং তারা সবাই রেসপন্সিবল ছিল মুঘল সম্রাটের উপর। ঠিক আছে, এবার তাহলে এর মানেটাই হচ্ছে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এবার এই ব্যবস্থাতে যদি কোনো জায়গায় খামতি হয় তাহলে পুরো ব্যবস্থাটাই কী হবে? ধীরে ধীরে
দুর্বল হয়ে যাবে। যদি জায়গিরদারে প্রবলেম তৈরি হয় তাহলে প্রদেশে প্রবলেম তৈরি হবে এবং সরাসরিভাবে সেটা মুঘল সাম্রাজ্য বা মুঘল সম্রাটকেও প্রভাবিত করবে। তাই এই সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম হওয়ার জন্য যে জায়গিরদারি ক্রাইসিস বা সমস্যাটা তৈরি হয় এটা কিন্তু মুঘল সাম্রাজ্যকেও অনেক বড়োভাবে প্রভাবিত করে। তো এর জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মুঘল সাম্রাজ্যে যে কার্যকলাপ বা প্রশাসনিক কাজকর্মে সবথেকে বড় ভূমিকা পালন করতো মানসাবদাররা। সো মানসাবদার মানে যারা পদ বা পদমর্যাদা, যারা উচ্চপদস্থ কর্মচারী। আর এক্ষেত্রে মানসাবদার, জায়গিরদার বা বিভিন্ন প্রদেশের গভর্নর এরা কিন্তু অভিজাতরাই হয়ে থাকতো, উচ্চপদস্থ অভিজাত সম্প্রদায় যারা নোবেল ছিল। তো মানসাবদাররা কি হতো, মানসাবদারদের এই ধরনের দু ধরনের র্যাঙ্ক হতো। একটাকে আমরা বলি হচ্ছে যেটা তার নিজস্ব র্যাঙ্ক জাট, অর্থাৎ তার নিজের র্যাঙ্কে হতো সেটা। আর একটা হতো তার সাভার জাট। সাভার জাট মানে প্রত্যেকটা মানসাবদারের অধীনে তাকে যে নির্দিষ্ট পরিমাণ সৈন্য বা অশ্বারোহী রাখতে হতো, হর্সম্যান, সেটার নাম্বারের উপর ডিপেন্ড করতো সাভার জাটকে। এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ হর্সম্যান। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে মানসাবদার তাদের আবার দু ধরনের ভাগ ছিল। তাদের এই ভাগটা নির্ভর করতো তাদেরকে কিভাবে বেতন দেওয়া হচ্ছে। এক ধরনের হচ্ছে তাদেরকে সরাসরি ক্যাশ দেওয়া হতো, যাদেরকে বলা হয় নগদি, অর্থাৎ এরা মানসাবদার পদে রয়েছে, নিজস্ব দায়িত্ব পালন করছে, তার বিনিময়ে তাদের ক্যাশ দিয়ে দেওয়া হচ্ছে। আর এক ধরনের ছিল যাদেরকে কি করতো, ক্যাশ দেওয়া হতো না, তার পরিবর্তে জায়গির, এই জমি দেওয়া হতো, ল্যান্ডেড এস্টেট দেওয়া হতো, এবং তাদের ক্যাশের পরিবর্তে এই জমি থেকেই তারা যে রাজস্ব সংগ্রহ করতো সেই রাজস্বরই একটা অংশ তারা নিজেরা নিত। অর্থাৎ সরাসরি কোনো স্যালারি বা ক্যাশ হতো না, রাজস্বেরই একটা অংশ তারা নিজেরা নিত। আর যে সমস্ত নোবেলস বা অভিজাতরা বা কর্মচারীরা এই জায়গিরের দায়িত্ব ছিল তারাই হচ্ছে জায়গিরদার। তাহলে এখান থেকে স্পষ্ট যে জায়গিরদাররা হচ্ছে অভিজাত উচ্চপদস্থ কর্মচারী, তাদের দায়িত্ব কি ছিল, রাজস্ব সংগ্রহ করা। এবার এখানে যদি আমি জায়গিরদারদের কাজ দেখি, তাদের রেসপন্সিবিলিটি দেখি, তাহলে তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এক নাম্বার হচ্ছে তাদের কাজ ছিল হচ্ছে রেভিনিউ কালেকশন, অর্থাৎ রাজস্ব সংগ্রহ। আর দু নাম্বার হচ্ছে যে তাদেরকে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সৈন্য যেটা রয়েছে সেটার প্রশাসনিক কার্যকলাপও তাদেরই সামলাতে হতো। রেভিনিউ সংগ্রহের মধ্যে এরা কী করতো, এর যে পার্ট হতো একটা পার্ট তার নিজেদের জন্য রাখতো, নিজেদের খরচা, তাদের যে ল্যাভিশ লাইফস্টাইল ছিল, বিলাসবহুল জীবনযাপন, তার জন্য একটা অংশ এই মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সৈন্য, অশ্বরাহী, যুদ্ধের যে সমস্ত জিনিসপত্র সেগুলোর জন্য যে পয়সা লাগে সেখানে খরচ করতো। আর থার্ড পার্ট যেটা থাকতো এটা ডাইরেক্টলি গোজ টু মুঘল এম্পায়ার, অর্থাৎ সম্রাটের কাছে যেত। তাহলে এটা হচ্ছে জায়গিরদারদের সম্পূর্ণ ব্যবস্থা। এবার কি হলো, এই যে জায়গিরদারদের ব্যবস্থা, এখানে একটা সমস্যা তৈরি হলো যে অভিজাত বা জায়গিরদারদের সংখ্যা অনেক বেড়ে গেল। মানে অনেক জায়গিরদার কিন্তু জায়গির বা জমি কম। এই জায়গিরদারদের যে অর্থ উপার্জন এটা কিন্তু জমির উপর নির্ভর করে। এবার যদি জমি কম হয় আর জায়গিরদার অর্থাৎ যারা চাইছে এই ধরনের রোল বা দায়িত্ব পালন করতে, যে অভিজাতরা, তাদের যদি সংখ্যা বেড়ে যায় তাহলে সমস্যা তৈরি হবে। অবভিয়াসলি কম রিসোর্সেস, কিন্তু এখানে কি হচ্ছে অনেক বেশি জায়গিরদার, তাহলে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ তাদের মধ্যে যেই সমস্ত অভিজাতরা যে সমস্ত জায়গিরদার হতে চাইছে, জায়গিরদারি ব্যবস্থায় নিজেদের আনতে চাইছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হলো। কেন? কারণ টু মেনি জায়গিরদার্স চেসিং ফিউ জায়গিরস, অর্থাৎ অনেক বেশি জায়গিরদার কিন্তু জমি কি, জমি কম। জায়গিরদার হতে গেলে আমার কি লাগবে, জমি লাগবে। আর যদি আমার জমি না থাকে তাহলে আমি জায়গিরদার হতে পারবো না, কিন্তু জমিই কম, তাহলে জায়গিরদার হবো কি করে? তো যেমন এটা হয় সেই সময় প্রায় এরকম 8,000 জন মানসাবদার্স বা জায়গিরদার্স ছিল। তাদের মধ্যে শুধুমাত্র 445 জন ছিল যাদের কাছে 61% ল্যান্ড ছিল। অর্থাৎ পুরো যে মুঘল সাম্রাজ্যে
রয়েছে, জমি রয়েছে, তাদের 61% 445 জনের মধ্যে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা, জায়গিরদারদের মধ্যে যে ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা কতটা আনইভেন। ঠিক আছে, তার উপর রিসোর্সেস কম, জমি কম, জায়গিরদারদের সংখ্যা বেশি, তাই কম্পিটিশন বেশি। এই কম্পিটিশনটা এবার কথা হচ্ছে, তার মানে হাই কম্পিটিশন এমং জায়গিরদাস। সবাই চাইছে আমি জায়গিরদাস হই, তাই তারা অল্প সময়ের জন্য হোক বা বেশি সময়ের জন্য হোক জায়গিরদাস হতে চাইছে। যখনই কোনো কিছু হচ্ছে তারা জায়গিরদাস হওয়ার জন্য কম্পিটিশন করছে। এবার কথা হচ্ছে এই হাই কম্পিটিশনটা হলো কি করে, এত জায়গিরদার কি করে সৃষ্টি হলো? আমি একটু আগেই বলেছিলাম মুঘল শাসন ব্যবস্থাতে যারা উচ্চপদস্থ কর্মচারী তারা কিন্তু সবাই অভিজাত। এবার মুঘল সাম্রাজ্যে শাসনের একটা খুব এক্সেপশনাল দিক রয়েছে, সেটা হচ্ছে যখনই মুঘল সম্রাটরা কোথাও শাসন করতেন তারা চাইতেন সেখানকার যে লোকাল মানুষজন, তাদেরকে লোকাল মানুষজন বা লোকাল অভিজাত যারা, তাদেরকে নিজেদের শাসন ব্যবস্থা বা দরবারে ইনকর্পোরেট করতে। কেন? কারণ মুঘলরা কিন্তু ভারতীয় ছিল না, মুঘলরা ভারতের বাইরে থেকে ভারতে এসেছে। তাই যখন তারা ভারতের বাইরে থেকে ভারতে এসেছে, ভারতকে তাদের শাসন করতে হবে, তাহলে তাদের অ্যাকসেপ্টেন্স দরকার, অর্থাৎ যাতে ভারতীয়রা তাদেরকে মেনে নেয় সেই অ্যাকসেপ্টেন্সটা দরকার। এবার মেনে কারা নেবে? যদি আমি সমাজের স্ট্রাকচার বা স্তরটা দেখি, সমাজের একেবারে নিচের স্তরে কারা থাকে? সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের ওপরে কারা থাকে? অভিজাত বা উচ্চপদস্থ কর্মচারী বা যারা অভিজাত, উঁচু মানুষ, উঁচু তলার মানুষজন যাদেরকে আমরা বলতে পারি। এবার স্বাভাবিকভাবেই এই যে নিচু তলার যে মানুষ, তারা সবসময় কিন্তু আগে এদের প্রতি লয়াল হচ্ছে। তাই যখন মুঘলরা বাইরে থেকে ভারতে এসে শাসন করতে চাইছে, তাদের প্রথম কি করতে হবে? এই যে উঁচুতলার যে মানুষ অভিজাত আগে থেকেই রয়েছে ভারতে, যে রাজা মহারাজা বা দেশমুখ বিভিন্ন যে সমাজ জমিনদার যেগুলো লোকাল, তারা অলরেডি সমাজে তাদের একটা প্রভাব প্রতিপত্তি আছে, নিচুতলার মানুষরা তাদের মেনে চলে। তাই আমাকে কি করতে হবে? এদেরকে হাতে রাখতে হবে। যদি এরা আমার অ্যাকসেপ্টেন্সটা আমাকে মেনে নেয়, তাহলে নিচুতলার মানুষরা স্বাভাবিকভাবে আমাকে মেনে নেবে। তাই এই ব্যবস্থার জন্য মুঘল শাসকরা যখনই কোথাও শাসন করতেন, সেখানকার লোকদেরকে নিজেদের শাসন ব্যবস্থায় নিয়ে আনতেন, অভিজাতদের। তো এইভাবে মুঘল সাম্রাজ্যে অনেক বিভিন্ন ধরনের অভিজাত সম্প্রদায় তৈরি হয়েছিল, ফ্র্যাকশনস তৈরি হয়েছিল। যেমন তুরানি যদি বলি, তুরানি মানে সেই সমস্ত অভিজাত যাদের সম্পর্ক সেন্ট্রাল এশিয়া থেকে, পার্টিকুলারলি টার্কস। যেমন মুঘল সম্রাটরা নিজেই তুরানি ফ্র্যাকশনেই ছিলেন। ইরানিয়ান বলতে পারি, ইরানি অর্থাৎ যাদের সম্পর্ক পারস্য দেশের সঙ্গে। এবার ধর্মের দিক থেকে কিন্তু তুরানিরা হচ্ছে সুন্নি আর ইরানিরা হচ্ছে শিয়া। আবার যেমন পারস্য মানে এটা হচ্ছে পারস্য বলতে পারি ইরান, ইরাক, আফগানিস্তান এই সমস্ত জায়গা থেকে। আর একটা হচ্ছে যেটাকে আমরা বলি শেখজাদা বা হিন্দুস্তানি। এটা হচ্ছে সেই সমস্ত অভিজাতরা যেগুলো হিন্দুস্তান বা ভারতের, এরা আবার হিন্দুও ছিল, হিন্দু রাজা জমিদার দেশমুখ, আবার মুসলমানও ছিল। আর যখন ঔরঙ্গজেব ডেক্কানের গোলকোন্ডা বিজাপুর জয় করে নেয়, তখন সেখানকার যারা অভিজাত ছিল, সেখানকার যারা প্রভাবশালী ব্যক্তি ছিল, তাদেরকেও তখন অভিজাত সম্প্রদায়ের মধ্যে এনে নেওয়া হয়, তাদেরকে আমরা বলি ডেক্কানি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মুঘল সাম্রাজ্য, একটা দরবার, সেখানে অভিজাত সম্প্রদায়ের মধ্যেও কত ভেদাভেদ। তো এরা ধর্মের দিক থেকে আলাদা, এথনিসিটি এদের আলাদা, এদের বিচার আলাদা, এদের চাহিদা আলাদা। এত ধরনের আলাদা হওয়ার জন্য এদের মধ্যেও কিন্তু কম্পিটিশান বেড়ে গেল, ফ্র্যাকশনালিজম খুব বেশি, এরাও একে অপরের সাথে কম্পিট করছে। তাই এই এত ধরনের ভেদাভেদ হওয়ার জন্য, এদের মধ্যে কম্পিটিশান বেশি হওয়ার জন্য এরাই চাইছে যে আমি ওয়াজির হই, আমি প্রাইম মিনিস্টার হই। তাহলে কি হবে? আমি যদি প্রাইম মিনিস্টার হই, তাহলে সম্রাটের আমার সরাসরি আমার মানে সংস্পর্শে থাকবে, সম্রাটের যে বিচার সেটাকে আমি প্রভাবিত করতে পারবো। এই জন্যে আমরা দেখেছি পরবর্তীকালে লেটার মুঘলসে মুহাম্মদ শাহ, ফারুক শিয়ার, এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিজাতদের কন্ট্রোলে ছিল। যেমন আমরা দেখেছি যে সৈয়দ ব্রাদার্স, যাদের কিং মেকার বলা হতো, তারা অভিজাত ছিল এবং তারাই সম্রাটকে নিয়ে আসতো ক্ষমতায়। তাহলে কত ক্ষমতাশালী এরা ছিল! নিশ্চয়ই তাদের একটা ইন্টারেস্ট ছিল, তাদের একটা নির্দিষ্ট কারণ ছিল যে সম্রাটকে তারা নিজের কন্ট্রোলে রাখতো নিজেদের সুবিধার্থে।
এই অভিজাতদের মধ্যে কি হয়, এই অভিজাতদের মধ্যে যেটা সংঘর্ষ বা এই ফ্র্যাকশনালিজমের ফলে পুরো মুঘল সাম্রাজ্যের কাঠামোটাই, প্রশাসনিক কাঠামোটাই দুর্বল হয়ে যায়। কারণ আমি আগেই বলেছি মুঘল সাম্রাজ্যের যে কার্যকলাপ এটা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের উপর নির্ভর করবে। তাই সাম্রাজ্য কত ভালোভাবে চলবে এটা নির্ভর করবে অভিজাত আর মুঘল সম্রাট কিভাবে কাজ করছে। আর অভিজাতদের মধ্যেই যদি সংঘর্ষ ঘটতে থাকে, তারাই যদি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, তাহলে কি হবে, পলিটিক্যাল যে ক্রাইসিস তৈরি হচ্ছে মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে দিচ্ছে। তাহলে পলিটিক্যাল ক্রাইসিস, এরা একে অপরের সহযোগিতা করছে না, বরঞ্চ একে অপরের সাথে সংঘর্ষ করছে, কে ওয়াজির হবে, কে জায়গিরদার হবে, কার অধীনে কি ক্ষমতা থাকবে। তাই এদের এক্স্যাক্ট কাজ হচ্ছে প্রশাসনিক দিকটা সামলানো, তারা সেটা করছে না। এবার এরাই যখন জায়গিরদার হতে চাইছে, তো অল্প জমি, নিশ্চয়ই অল্প জমি হলে কি হবে, একটা জমিতে আমাকে বিভিন্ন লোককে জায়গিরদার বানাতে হবে। আজকে এক বছর একজন থাকবে, তারপরে নতুন আর একজন চলে আসবে, মানে সময় কমে যাচ্ছে। যেখানে আগে একজন ব্যক্তি জায়গিরদার হলে অনেক বছরের পর বছর জমিটা তার দখলে থাকতো, এখন কম সময়ের জন্য, যখন তাদের কম সময়ের জন্য জমি থাকছে, তখন তারা চাইছে যত বেশি প্রফিট এই জমিটা থেকে বের করা যায় কম সময়। প্রফিট কেন, অবভিয়াসলি তাদের লাভিশ লাইফস্টাইল, বিলাসবহুল জীবনযাপনের টাকাও এখান থেকে আসবে, এখান থেকে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, এখান থেকেই আবার রাজাকে দিতে হবে। তাই প্রফিটের জন্য এরা কি করতে থাকলো, হাই ট্যাক্স রেট, কৃষকদের থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রায় 30 to 40% কর নিতে শুরু করলো। অল্প সময়ের জন্য আসে বলে বেশি মাত্রা শোষণ করতে শুরু করলো। আর যে পরিমাণ ট্যাক্স এলো, সেই পরিমাণ ট্যাক্সের খুব কম অংশ থাকতো যেটা তাদের সেনাবাহিনীতে তারা বিনিয়োগ করতো। তা মিলিটারিও দুর্বল হতে শুরু করলো, কারণ সেনাবাহিনীতে তারা নিয়োগ করা আর্থিক বিনিয়োগ করাটা কমিয়ে দিল। কারণ তাদের এখন কি উদ্দেশ্য, কারণ তাদের উদ্দেশ্য যত বেশি সম্ভব টাকা আমি এই অল্প সময়ের মধ্যে জায়গির থেকে পেয়ে নিজের অধীনে রাখার জন্য। তাই এর ফলে আমি দেখতে পেলাম যে কর যে আদায় করার ব্যবস্থাটা, রেভিনিউ কালেকশনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল, সম্পূর্ণভাবে একটা কারাপ্ট সিস্টেম তৈরি হলো। কারাপ্ট সিস্টেম তৈরি হচ্ছে মানে পুরো ব্যবস্থা, প্রশাসন থেকে শুরু করে সেনা থেকে শুরু করে সব দুর্বল হয়ে গেল। তাহলে একটা হচ্ছে যে জায়গিরদারি কম, সময় কম, তাড়াতাড়ি করে বেশি পয়সা কালেক্ট করার জন্য অধিক কর, শোষণ, কারাপ্ট সিস্টেম, সেনাবাহিনীতে আর্থিক বিনিয়োগ হচ্ছে না, সেনাবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে, অস্থায়িত্বটা তৈরি হচ্ছে। আমরা যেটা পরবর্তীকালে দেখেছিলাম, এই যে অভিজাতদের যে ক্রাইসিস, এটা আরও বেশি পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করে। যে মুহাম্মদ শাহ, ফারুক শিয়ার এদেরকে হত্যা করে পরে মুহাম্মদ শাহ কিং হচ্ছে, সৈয়দ ব্রাদার্সরা কিং তৈরি করছে। সৈয়দ ব্রাদার্সরা প্রায় 4 জনকে সম্রাট তৈরি করেছিল। তা বোঝা যাচ্ছে যে অভিজাতদের মধ্যে যে ফ্র্যাকশনালিজমটা কীভাবে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং ক্রাইসিস তৈরি করে পুরো মুঘল সাম্রাজ্যকেই দুর্বল করে দেয়। তাই এটা একটা হচ্ছে যে পলিটিক্যাল রিজনসগুলো যেটা কী ছিল। এবার আমরা দেখব আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ইকোনমিক কজ বা আর্থিক যে কারণটা ছিল। যে মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু কোষ, প্রায় অর্থকোষ খালি হতে বসেছিল, আর্থিকভাবে খুব দুর্বল হয়ে গেছিল। কেন, কারণ এখানে বুঝতে হবে কোনো একটা এরকম অটোক্রেটিক বা কোনো রাজার যে অর্থ, সেটা আসে কোথা থেকে, অবশ্যই কর থেকে, রেভিনিউ থেকে। এবার রেভিনিউটা আসছে কোথা থেকে, যেহেতু সেই সময় ভারতে মধ্যযুগীয় যদি যুগে দেখে থাকি, তাতে মূল যে ব্যবস্থাটা, ইনকামের প্রধান সোর্স ছিল হচ্ছে ফার্মিং, কৃষিকাজ। তাহলে আসবে আমার রেভিনিউ কোথা থেকে, কৃষিকাজ থেকে। তাহলে এখান থেকে কৃষিকাজ থেকে যদি আমাকে অর্থ ইনকাম করতে হয়, বেশি পরিমাণে ট্যাক্স বা রেভিনিউ আনতে হয়, কীভাবে আনা যায়, 3টে উপায় আনা যায়। একটা হচ্ছে কৃষিকাজের ফলন বাড়িয়ে, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমার ফলন বাড়বে, তাহলে আমার কি হবে, রেভিনিউ বাড়বে। কিন্তু ইনক্রিজ প্রোডাক্টিভিটি করতে গেলে কি দরকার, চাষে আমাকে বিনিয়োগ করতে হবে, ভালো ফল ফলবে, সেচের কাজ ভালো হবে। কিন্তু মুঘল সম্রাটরা কৃষিকাজে তেমনভাবে কোনো বিনিয়োগই করেনি, তাদের কৃষিকাজে কোনো মনোযোগই ছিল না, তাই তারা এখানে কোনো কাজই করেনি। ওকে, এনিথিং। তাহলে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যা যা করা উচিত, ফসল ফলনের হার যাতে বৃদ্ধি পায়, সেচ যাতে ভালো হয়, সেগুলোতে লক্ষ্যই দেয়নি। তাহলে এটা দিয়ে তো রেভিনিউ বা কর আদায় করা সম্ভব হচ্ছে না, এটা একটা গেল। 2 নাম্বার তাহলে কি হতে পারে, 2 নাম্বার হতে পারে কি, একটা হচ্ছে ইনক্রিজ ট্যাক্স রেট, অর্থাৎ
করের হার বাড়িয়ে দিয়ে। এবার অলরেডি 30-40% আমি কর নিচ্ছি কাদের থেকে? যেখানে ফসলের ফলন কম হচ্ছে তাদের থেকে। আমি যদি এর উপরেও কর বাড়াই, এবার এই করটা নেওয়া হচ্ছে, তারপর ও যারা জায়গিরদার ছিল তারা কারাপ্ট হওয়ার জন্য গোপনে গোপনে এর থেকেও বেশি কর নিত। তাহলে কি হচ্ছে? শোষণ বৃদ্ধি পাচ্ছে কৃষকদের। এই কৃষকদের শোষণ বৃদ্ধি পেলে কি হবে? তারা প্রতিবাদ করবে, রিভোল্ট হবে। তাহলে রিভোল্ট হচ্ছে মানে কি? আবার দুর্বল। যে যখনই, আর বুঝতে হবে যে মুঘল সাম্রাজ্যে সব থেকে বেশি জনসংখ্যা কাদের? গরিব প্রজা, তারা বেশিরভাগই কৃষক। তাই যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা, যারা জনসংখ্যার বেশিরভাগ সংখ্যা যাদের কৃষক, তারাই যদি রিভোল্ট করতে শুরু করে সম্রাটের বিরুদ্ধে, তাহলে পুরো ব্যবস্থাটাই দুর্বল হয়ে যাবে। আর 3 নাম্বার কি হবে? তাহলে এটাও হচ্ছে না, এটাও সম্ভব না। এটা হয়েছিল, কৃষক অসন্তোষ আন্দোলন, রিভোল্ট হয়েছিল। আর 3 নাম্বার হচ্ছে জমি বাড়িয়ে। তাহলে আমাকে কি করতে হবে? জমি বাড়াতে হবে। আগে আমার এই জমি থেকে আমি কর পেতাম, এখন যদি আমার জমিটা আরও বেড়ে যায় তাহলে আমি বেশি কর পাবো। এবার জমিটা বাড়বে কি করে? অবশ্যই আমি যদি জমি বাড়াতে যাই তাহলে আমাকে কি করতে হবে? অন্যের জমি দখল করতে হবে। আর অন্যের জমি দখল করব মানে যুদ্ধ। আবার যুদ্ধ হতে গেলে কি দরকার? আমাকে পয়সা দিতে হবে, পয়সা বিনিয়োগ করতে হবে। এখানেও অর্থ বিনিয়োগ রয়েছে। এবার অর্থ বিনিয়োগ করে যুদ্ধ করার পর আমি যে জমিটা পাচ্ছি সেটা থেকে যদি আমি বেশি পরিমাণে কর পাই তাহলে আমার যুদ্ধটা সাকসেসফুল। মানে আমি জমি বাড়ালাম, এক্সপ্যান্ড টেরিটরি করলাম, আমার কর ভালো এলো, রেভিনিউ ভালো হলো। যেটা ঔরঙ্গজেব করেছিল। ঔরঙ্গজেব কি করেছিল? দাক্ষিণাত্যের গোলকোন্ডা, বিজাপুর অধিকার করেছিল। তাতে মুঘল সাম্রাজ্যের জমিটা আরও বৃদ্ধি পায়। জায়গিরদারি যে ক্রাইসিস চলছে, জমি দিতে পারছে না অভিজাতদের, সেটা সমস্যার সমাধান হয়, রেভিনিউ আরও বাড়ে। কিন্তু এটা কি সফল হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে না, এটাও হয়নি। কেন? কারণ যুদ্ধ করাতে যে খরচটা হয়েছিল, সেটা যুদ্ধ করার পর যে দাক্ষিণাত্যের গোলকোন্ডা বিজাপুর দখল করে যে কর বা রেভিনিউ কালেকশন হয়েছিল তার তুলনায় অনেক কম। ওকে, তাহলে the amount of money were used in war, যে পরিমাণ অর্থটা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল সেটা অনেক কম ছিল। কিসের থেকে? যে রেভিনিউটা জেনারেট হয়েছিল। কোথা থেকে? ফ্রম বিজাপুর অ্যান্ড গোলকোন্ডা। এবার কেন এখানে রেভিনিউ কালেকশন আমার কম? কেন? কারণ এখানে অলরেডি অ্যাগ্রিকালচারের প্রোডাক্টিভিটি কম। এটা দক্ষিণাত্যের অঞ্চল, শুষ্ক অঞ্চল, বৃষ্টিপাত কম, মাটি উর্বর নয়, তাই এখানে অ্যাগ্রিকালচারের প্রোডাক্টিভিটি কম, রেভিনিউ কম। তাই যুদ্ধ করে আমি যে টাকাটা খরচ করলাম সেই টাকাটা থেকে আমার এখানে যে রেভিনিউ জেনারেট হলো এটা থেকেও আমার রেভিনিউ কালেকশন হলো না। তাহলে আমি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লাম। তাহলে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছি। আর এখানে আরেকটা জিনিস, যে আরেকটা ঔরঙ্গজেব এখানে আরেকটা জিনিস করেছিল, যে দাক্ষিণাত্যের বিজাপুর আর গোলকোন্ডা দখল করার পর যে নতুন জমি এলো, সেই নতুন জমিটাকে তিনি কি করতে পারতেন? তিনি জায়গিরদারদের মধ্যে ভাগ করে দিতে পারতেন। ঠিক আছে, তো ভাগ করে জায়গিরদারদের মধ্যে ভাগ করলে কি হতো? জায়গিরদারের যে সমস্যাটা, যে অনেক জায়গিরদার কিছু জমির পিছনে ছুটছে, সেটা কম হতো, অনেকে জমি পেত। কিন্তু তিনি সেটা করেননি। তিনি তার বদলে দক্ষিণাত্যের বিজাপুর আর গোলকোন্ডার যে জমিটা, ওটা তার খালিসা ল্যান্ড যেটা হয় তার অধীনে রেখে দিয়েছিল। খালিসা ল্যান্ড মানে সেই সমস্ত জমি যেগুলোর অধিকার সরাসরি সম্রাটের হাতে। মানে জায়গিরদারদের মতো না। জায়গিরদারদের কি হয়? জমিগুলোর অধিকার জায়গিরদারের হাতে, জায়গিরদার রেভিনিউ কালেক্ট করে নিজে রাখছে, সম্রাটকে দিচ্ছে। কিন্তু খালিসা ল্যান্ড যেটা ছিল, সেই খালিসা ল্যান্ডের যে জমিগুলো, এটা কিন্তু সম্রাটের হাতে। অর্থাৎ এই জমি থেকে যে রেভিনিউগুলো আসছে সরাসরি সম্রাটের কাছে যাচ্ছে, মাঝখানে কারোর কাছে যাচ্ছে না। তাহলে গোলকোন্ডা বিজাপুর থেকে যে খালিসা ল্যান্ডের যে জমিগুলো তিনি এক্সট্রা পেয়েছিলেন যুদ্ধ করে, সেগুলো তিনি জায়গিরদারদের মধ্যে ভাগ করেনি, তিনি খালিসা ল্যান্ডে লেগেছে। তার মানে সরাসরি রাজকোষে যাচ্ছে। তাহলেও তো আর্থিক সমস্যাটা সমাধান হওয়ার কথা, কারণ 23% ইনক্রিজ হয়েছিল ট্যাক্সের।
কিন্তু তাও সমস্যা হয়নি কেন? কারণ এই যে টাকাটা যিনি পেয়েছিলেন, টাকাটা যে ইনক্রিজ হয়েছিল করের, এটা ঔরঙ্গজেব কী করেছিল? উন্নতি করতে বা আর্থিক সমস্যা দূর করতে ব্যবহার করেনি, তিনি এই টাকাটা দিয়ে যুদ্ধতেই ফিনান্স করেছিল, যুদ্ধ লড়াতেই টাকাটা বিনিয়োগ করেছিল। অর্থাৎ যুদ্ধ করে জমি জিতে যে টাকাটা বেশি পরিমাণে তিনি রেভিনিউ পেয়েছে, ওটা যুদ্ধতেই বিনিয়োগ করে দিয়েছে। তো এটা কী হচ্ছে? আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্তর পরে যেটা আমরা দেখতে পাই, আরও যে সমস্ত কারণগুলো ছিল, যেমন হচ্ছে কৃষক বিদ্রোহ। একটু আগেই বললাম কৃষক বিদ্রোহের কারণ কি? প্রথম কথা, জায়গিরদাসরা কম সময় থাকছে বলে বেশি পরিমাণ মুনাফার জন্য কৃষকদের থেকে উচ্চ হারে কর নিচ্ছে, শোষণ করছে, তাই কৃষকদের মধ্যে অসন্তোষ, বিদ্রোহ তৈরি হচ্ছে। এবং এর ফলে আমরা দেখেছি ঔরঙ্গজেবের বা তার পরবর্তী সময় যে সমস্ত সাতনামি, জাটরা যে রিভোল্ট করেছিল বান্দা বাহাদুরের নেতৃত্বে, তাদের কিন্তু যে মূল বেস, যারা এই যুদ্ধে সব থেকে বেশি পরিমাণে ছিল, তারা কিন্তু কৃষকই ছিল। কৃষক বিদ্রোহ হলো। তারপর কি হলো? মিলিটারি ইনএফিসিয়েন্সি। অর্থাৎ সৈন্যবাহিনী কী হয়ে গেল? দুর্বল হয়ে গেল। কেন সৈন্যবাহিনী দুর্বল হওয়ার কারণ একটু আগেই বললাম। এই সৈন্যবাহিনী কাদের অধীনে ছিল? জায়গিরদারদের অধীনে আর মানসাবদারদের অধীনে। তো রাজার তো, সম্রাটের অধীনে তো নয়। এবার এরাই কারাপ্ট হয়ে গেছে, এরাই যে অর্থ পাচ্ছে নিজেদের বিলাসবহুল জীবনযাপন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লাগছে, যেটা সেনাবাহিনীর উন্নতিতে কাজে লাগাচ্ছে না। কোনো মডার্নাইজেশন হয়নি। অর্থাৎ নতুন অস্ত্র, নতুন সেনা, নতুন পদ্ধতি আনা কিচ্ছু হয়নি, কোনো মডার্নাইজেশন হয়নি, কোনো ইনভেস্টমেন্ট নেভিতে হয়নি, যেটা পরবর্তীকালে অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল মুঘল সাম্রাজ্যের পতনের জন্য। নেভি বা নৌবাহিনীতে কোনো ইনভেস্ট হয়নি, কোনো নতুন মানে মডার্নাইজেশন হয়নি, কোনো নতুন অস্ত্র, নতুন পদ্ধতি আনা হয়নি। এবং এই মিলিটারিরাও কি ইনএফিশিয়েন্ট পড়ে। এবং প্রত্যেকটা মানসাবদার যা বা জায়গিরদারদের যে নির্দিষ্ট পরিমাণ সেনা এবং অশ্বারোহী তাদের অধীনে রাখতে হতো, তারা সেটাও মেনটেন করেনি। যে ট্রুপস তাদেরকে রাখতে হতো, তারা সেটাও মেনটেন করেনি। তাহলে ডিডেন্ট মেনটেন ট্রুপস। তাহলে পুরো সৈন্য ব্যবস্থাটাও দুর্বল হয়ে যায়। দুর্বল হলে কী হবে? পরবর্তীকালে যখন বাইরে থেকে কোনো শত্রুগণ আমাকে আক্রমণ করবে, আমি ঠিকভাবে প্রতিরোধ করতে পারবো না, যেটা হয়েছিল দেখেছি। নাদির শাহ মোহাম্মদ শাহের সময় ভারত আক্রমণ করে, ভারতের পিকক থ্রন থেকে শুরু করে অনেক পরিমাণ লুট করেছে। নাদির শাহের একটা কারণ ভারত আক্রমণ করা এটাই ছিল, ভারতের ধনসম্পদ লুট করে নেওয়া। আর সেই সময় মুঘল সম্রাট এত দুর্বল ছিল, এত ইনএফিশিয়েন্ট ছিল সৈন্যবাহিনী, যে নাদির শাহকে ঠিকমতো মানে চ্যালেঞ্জও করতে পারেনি, ঠিকভাবে যুদ্ধও করতে পারেনি। তাহলে এটা হচ্ছে কারণ। আর একটা কারণ ছিল, যেটা আমি একটু আগেও বলেছিলাম, যে কারণটা হচ্ছে রাইজ অফ রিজিনিয়াল স্টেট, বা যারা ওয়াতান জায়গির ছিল। ওয়াতান জায়গির মানে যে জায়গিরদাররা দু ধরনের হতো, আবার যারা জায়গিরদার তারা আবার দু ধরনের হতো। একটা হচ্ছে ওয়াতান জায়গির, আর একটা হচ্ছে এরা কিন্তু নন ট্রান্সফারেবল। অর্থাৎ জায়গির হয়ে গেলে এদেরকে আর পরিবর্তন করা যাবে না। আর একটা হচ্ছে ট্রান্সফারেবল, অর্থাৎ এদেরকে চেঞ্জ করা যায়, এদেরকে ট্রান্সফার করা যায়। আসলে মানসাবদার বা জায়গিরদারের সিস্টেমে এরা সরাসরি মুঘল সম্রাটরা এদেরকে নির্বাচিত করত, এবং মুঘল সম্রাটরাই এদের দায়িত্ব মুঘল সম্রাটের হাতে ছিল। যখন মনে হতো তখন মুঘল সম্রাট এনাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিত, বের করে দিতে পারত। কিন্তু ওয়াতান জায়গিরদের নয়। কারণ কি? ওয়াতান জায়গিররা ছিল লোকাল রাজা, মহারাজা, দেশমুখ। এই যে ওয়াতান জায়গির, এটা কিন্তু মুঘল সম্রাটরা ইচ্ছা করে তৈরি করেছিল। কেন? যাতে একটু আগেই বলেছিলাম যে এই লোকাল রাজা মহারাজারা আগে থেকেই ভারতীয়, যারা সাধারণ মানুষ তাদের উপর এদের ক্ষমতা সব থেকে বেশি। তাই এদেরকে যদি আমি সন্তুষ্ট করে না রাখতে পারি, এদেরকে যদি আমি চ্যালেঞ্জ করি, তাহলে এরা আমার বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। যেমন মুঘল সম্রাটের বিরুদ্ধে সাধারণ মানুষ তো যুদ্ধ করতে যাবে না। যুদ্ধ করবে কারা? যারা অলরেডি রাজা রয়েছে, রাজপুত রাজা, মহারাজা, দেশমুখ, যাদের অস্ত্র রয়েছে, যাদের অর্থ রয়েছে, তারাই। তাই এদের সাথে যদি আমি ভালো সম্পর্ক বজায় রাখি, তাহলে আমার পুরো ব্যবস্থাটা সুন্দর থাকবে, আমার অ্যাকসেপ্টেন্স থাকবে, আমার একটা স্টেবিলিটি থাকবে, এবং সাধারণ লোকাল মানুষগুলো আমাকে মানবে। তাই এই লোকাল রাজা মহারাজাগুলোকে মুঘল সিস্টেমে অ্যাবজর্ব করার জন্য মুঘল যে সিস্টেম ছিল
মুঘল সিস্টেমে অ্যাবজর্ভ করার জন্য এই ওয়াতান জায়গি তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন মুঘল সম্রাটই নিজে দুর্বল হয়ে গেলেন, যেমন আকবর, এরা শক্তিশালী ছিল বলে ওয়াতান জায়গিতে কন্ট্রোল করে রাখতে পেরেছিল লোকাল রাজা মহারাজারা। কিন্তু যখন ঔরঙ্গজেবের পরবর্তীকালে সম্রাটরা দুর্বল হয়ে পড়ে, তখন এদেরও কিন্তু আর কন্ট্রোল করে রাখা যায় না। এরা নিজেদের মতো স্বেচ্ছাচারিতা করতে শুরু করে, লোকাল লেভেলে এদের প্রতিপত্তি বৃদ্ধি হয়ে যায়, এরাও লোকাল সেই সম্রাটের মতনই হয়ে যায়। তো এর ফলে কি হলো, মুঘল সাম্রাজ্য আরও বেশি দুর্বল হলো, কারণ মুঘল সাম্রাজ্যকে মেনে নেওয়ার কিছু নেই। লোকাল লেভেলে সম্রাটের প্রতি যে একটা সম্মান বা সম্রাটের যে অ্যাকসেপ্টেন্স মেনে নেওয়া, এটাও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলো। আর এর থেকে পরবর্তীকালে অনেক ছোটো ছোটো স্বাধীন রাজ্যের তৈরি হলো, এবং এমনকি মুঘল সাম্রাজ্যের ভিতরে যে সমস্ত গভর্নরগুলো ছিল তারা পরবর্তীকালে স্বাধীন রাষ্ট্র তৈরি করলো। যেমন দেখেছি বেঙ্গল, আওয়াধ, মুর্শিদ কুলি খাঁর অধীনে বেঙ্গল প্রায় পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো, স্বাধীন নিজের মতো তিনি বাংলা শাসন করতো। আওয়াধ আমরা দেখেছি নিজামুল মুলক হায়দ্রাবাদ তৈরি করছেন। তো এই সমস্ত কারণগুলো ছিল মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। তাই আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক এই সমস্ত কারণের ফলে মুঘল সাম্রাজ্য এত দুর্বল হয়ে যায়, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। তো আমি যদি লাস্ট শর্টলি কনক্লুড করি কারণগুলো আর একবার, তাহলে একটা হচ্ছে আমি দেখতে পারবো ঔরঙ্গজেবের পলিসি, অর্থাৎ ঔরঙ্গজেবের যে নীতি, সেটা তার ধার্মিক হোক বা যুদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া, উইক সাকসেসর। ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে সমস্ত সাকসেসার্স বা ছিলেন তারা দুর্বল ছিলেন, জায়গিরদারি ক্রাইসিস। এরপর দেখি যে রোল অফ নোবেলস, অর্থাৎ অভিজাতদের যে রোলস, তাদের মধ্যে যে দ্বন্দ্ব বা সংঘর্ষ, ফ্র্যাকশনালিজম। তারপরে আমরা দেখতে পারি ইকোনমিক কজ, আর্থিক কারণগুলো। তারপর ফার্মার্স প্রোটেস্ট বা ফার্মার্স রিভোল্ট, এই রাইজ অফ রিজিনিয়াল পাওয়ার্স, লোকাল লেভেলে যে ক্ষমতা বা স্টেটের সৃষ্টি। তারপর পুয়ার মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, weak navy, lack of modernizations, okay, and even then invasion, অর্থাৎ তারপরে আমরা দেখেছি ইনভেশন অফ আউটসাইডার্স লাইক নাদির শাহ, আহমদ শাহ আবদাল আলী। এরাও কিন্তু মুঘল সাম্রাজ্যকে আরও দুর্বল করে দেয়, যেখানে আর্থিকভাবে দুর্বল মুঘল সাম্রাজ্য, ভিতরে অনেক সংঘর্ষ, অভিজাতদের মধ্যে সংঘর্ষ, অনেক কারণের সাথে যখন সমস্যাটা অনেক খারাপ জিনিস হচ্ছে, অনেক সমস্যা সেগুলোর সঙ্গে লড়ছে, ঠিক সেই সময় বাইরে থেকে নাদির শাহ বা আহমদ শাহ আবদাল আলীর মতো ভারত আক্রমণ করলে ব্যাপারটাকে আরও বেশি দুর্বল করে দেয়। এগুলো সবই হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে যে কি ভুল রয়েছে, আরও কীভাবে আমি এটাকে ইমপ্রুভ করতে পারবো, এবং তোমাদের ইনসাইটসগুলো অবভিয়াসলি কমেন্টে মেনশন করবে। থ্যাংক ইউ।